সো হে গাইস, আমি জান্নাত চলে এসেছি তিথি গল্পের দ্বিতীয় খণ্ডটি নিয়ে। যারা যারা এই গল্পের এখন পর্যন্ত প্রথম খণ্ড দেখনি তাদেরকে হাজার বলেও এই গল্পের আগামাথা কিছু বুঝবে না। সো সময় নষ্ট না করে এখনই গিয়ে দেখে আসো। সকালবেলা ঘুম ভাঙলো, তাকিয়ে দেখলাম চারিপাশে বেশ আলো ফুটে উঠেছে। আমি একাই শুয়ে আছি, আমার পাশে কেউ নেই। আজব তো, তারা কোথায় গেল? আমি উঠে নাফিজের রুমে যাই। গিয়ে দেখলাম নাফিজও সেখানে নেই। কি একটা অবস্থা, পুরো বাড়িতে আমি একা। সবাই কোথায় গেল? উঠোনে বের হলাম, চারিপাশে ঘুরে তাকিয়ে দেখলাম চারিপাশে তাকাতে গাছগাছালি মানে জঙ্গল। মনের ভেতর কেমন একটা ভয় ডাকছে, তারা কোথায় চলে গেল। কিছুক্ষণ পর আমার চোখ গেল দূরের জঙ্গল থেকে ফিরে আসতে নাফিসের মা এবং ওর বোন ময়না। ওদেরকে দেখে আমি দৌড়ে গেলাম ওদের কাছে। এ কি, তোমরা কোথায় গিয়েছিলে আমাকে রেখে? নাফিস তখন বলল, আরে চিন্তা করো না, আমরা একটা কাজে গিয়েছিলাম। কাজ? কিসের কাজ? আর আমাকে একা রেখে কেন গিয়েছিলে? এখানকার কোনো কিছুই তো আমি চিনি না। আরে ভয় পেও না তিথি, আসলে আমরা সালিশি সবাই গিয়েছিলাম। সালিশ? কি জন্য? কাল রাতে তুমি আমার সাথে এসেছো, কেউ একজন দেখে আমাদের গ্রামের মাতব্বরকে বলে দিয়েছিল, যার কারণে সকালবেলা লোক এসেছিল। আমি সেখানে গিয়ে সবাইকে সবকিছু খুলে বলি, আর এটাও বলি যে তুমি নিজের ইচ্ছায় আমার সাথে চলে এসেছো, যাতে পরবর্তীতে তারা কোনো ঝামেলা না করে। এই আর কি কথা বলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ময়না মানে আমার ননদিনী দৌড়ে আমার কাছে এসে বলল, ভাবি তোমার খুব ক্ষুধা পেয়েছে তাই না? একটু অপেক্ষা করো, আমি আর মা এক্ষুনি তোমার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। আমি তখন বললাম, আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। তখন আমার শাশুড়ি মা বলল, তুমি বড়লোক বাড়ির মেয়ে, তুমি কি পারবে গরিবের ঘরে কাজ করতে? এর চাইতে ভালো হয় তুমি আগে কাজ শিখো, যখন আমি মারা যাব তখন তুমি করো। এরপর তাদের সাথে বসে সবকিছু রান্না বান্না দেখলাম, কিভাবে লাকড়ি চুলায় রান্না করে। ধোয়াতে আমার চোখ জ্বলছিল, আমি প্রায় কান্নাই করছিলাম। নাফিস এসে বলল, আমি একটু পরে বাইরে যাব, আর তিথি আর ময়না আমার সাথে চল, বিয়ের মার্কেট করতে হবে তো। বিয়ের কথা শুনে আমি ভীষণ লজ্জা পাই, কিন্তু এটাই তো আমার সংসার, যাকে ভালোবেসেছি তাকেই তো বিয়ে করব। এরপর খাওয়া দাওয়া করে আমি, ময়না এবং নাফিস তাদের গ্রামের বড় একটা মার্কেটে চলে গেলাম। সেই মার্কেটে অনেক কিছু বিক্রি করছিল, সেখানকার দাম খুবই কম। জিনিসের মানও একটা ভালো না হলেও তাতেও চলবে। নাফিস তখন আমার কাছে এক লাল বেনারসি শাড়ি দেখিয়ে দিয়ে বলল, তিথি এই শাড়িটা কেমন দেখো তো। এই শাড়িটা খুব সুন্দর, বাট কালারটা একটু মেরমেরে। আচ্ছা, আমি কি একটু মেরুন কালারে দেখবো? এরপর সেই দোকানদার আমাকে অন্য একটা কালার বের করে দিল। সেই শাড়িটা বেশ সুন্দর ছিল। দোকানদার সেই শাড়ির দাম চাইলো 3000 টাকা। নাফিস তখন আমি যে বাসা থেকে টাকা নিয়ে এসেছিলাম সেখান থেকে টাকা দিয়ে দিল। এরপর আরো টুকটাক জিনিসপত্র, আমার ননদিনীর জন্য কাপড় চোপড়, সেই সাথে আমার শাশুড়ির জন্য শাড়ি, নাফিসের জন্য কাপড় চোপড়, অনেক কিছুই কেনা হলো। বেশ সন্ধ্যা হয়ে গেল আমাদের মার্কেট করতে করতে। এরপর নাফিস, আমি, ময়না খুব মজা আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসি। সেই দিনটা ছিল একদম মনে করে রাখার মতো, যেন স্বপ্নের মতো। আমি চেয়েছিলাম যা তাই হলো। বাড়িতে আসতেই দেখলাম আমার শাশুড়ি মা বসে আছে। আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম, এই যে মা, এটা আপনার জন্য এনেছি। তিনি বললেন, অযথা টাকা খরচ করার কি দরকার ছিল, এমনিতে তো আরো জিনিসপত্র কিনতে হবে। তো যাই হোক, এরপর গ্রামের কিছু মানুষজনদের সামনে কাজের মাধ্যমে নাফিসের সাথে আমার বিয়ে হয়। আমি 3 কবুলে নাফিসকে স্বামী হিসেবে গ্রহণ করি, আর নাফিসও 3 কবুলে আমাকে বউ হিসেবে গ্রহণ করে। বিয়ের পর আমি নাফিসের সাথে ওই রুমটাতে থাকি, আর এই রুমটাতেই আমার শাশুড়ি মা এবং আমার ননদিনী থাকে। বিয়ের রাতে আমি নাফিসের থেকে অনেকগুলো কথা চাই। নাফিসকে আমার মাথা ছুঁয়ে বললাম, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? নাফিস হেসে বলল, কি যে বলো না, ভালো না বাসলে তোমাকে বিয়ে করতাম। এরপর নাফিসকে বললাম, আচ্ছা তুমি কি আমাকে কখনো ছেড়ে দিবে? নাফিস তখন রেগে বলল, দেখো এই ধরনের কথা বললে কিন্তু আমার রাগ উঠে যাবে। সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। জানালা দিয়ে চাঁদ দেখেছিলাম দুজন। পরদিন সকালবেলায় আমার শাশুড়ি মা আমাকে ডাকতে এলো। শাশুড়ি মায়ের গলা পেয়ে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। শাশুড়ি মা তখন বলল, আচ্ছা তিথি যে গহনাগুলো এনেছে আর টাকা পয়সা এনেছে, আমাদের এই বাড়িটা দেখেছিস কি অবস্থা, একটু হলেই ভেঙে পড়ে যাবে। এক কাজ করলে কেমন হয়, এই বাড়িটা একটু ছাঁটাই করা উচিত। কি বলিস নাফিস? নাফিস তখন বলল, আমি তো এটাই চেয়েছিলাম। আমি তখন নাফিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। নাফিস বলল, আরে এটা তো আমাদেরই বাড়ি। আমাদের মানে তোমার বাড়ি।
তাই তুমি কি চাবে না তোমাদের বাড়িটা সুন্দর হোক? আমি তখন হেসে বললাম, হ্যাঁ আমি চাই। আসলে এতে আমার কোনো আপত্তি নেই। আপনারা যে আমাকে মেনে নিয়েছেন, এত আদর ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। এর চাইতে বেশি আমি আর কিছু চাই না। এরপর আমার শাশুড়ি মা চলে গেলেন। নাফিসকে আমি বললাম, আচ্ছা নাফিস, আমার না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তাদেরকে যে ঘুমের ওষুধ খাইয়ে এসেছিলাম, তাদের কি জ্ঞান ফিরেছে? নাফিস তখন বলল, আরে হ্যাঁ, আমরা যখন পালিয়ে এসেছিলাম তখনই হয়তো জ্ঞান ফিরে গেছে। ও আচ্ছা, তাহলে ভালো। কেন, তুমি কি ভয় পেয়েছিলে? তুমি কি মনে করেছিলে আমি তোমার বাবা মাকে বিষ খাইয়েছি তোমার হাতে? ছি ছি, আমি এগুলো তো বলিনি। ভয় পেও না, আমি অতটাও খারাপ না। ওইদিকে আমার মা বাবা ভাই আমাকে খুঁজে পেলে যেন মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে। আমার বাবা মাকে বলছে, এই তোর কারণে এই অপদার্থের জন্ম হয়েছে। আমি আমার একটা ছেলে মাহিনকে নিয়েই ভালো ছিলাম। তুই যাকে জন্ম দিয়েছিস তার জন্য আমি আমার মান সম্মান সব শেষ করেছি। টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে পালিয়ে গেছে, সেই সাথে ঘুমের ওষুধও খাইয়েছে। ছি, এটা আমার মেয়ে ছিল? আমার জন্মেরও? আমার তো মনে হচ্ছে ও আমার জন্মের না। আমার মা তখন মুখে কাপড় দিয়ে কাঁদলেন আর বললেন, তোমাকে আমি কি বলে কি সান্ত্বনা দিব আমি জানি না। কেননা এই মেয়েকে যে আমি জন্ম দিয়েছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ভালো করে বুঝিয়েও কোনো কাজ হলো না। লালন পালন করে এত কষ্ট করে বড় করলাম, আর সে কিনা আমাদের মুখে কালি লাগিয়ে চলে গেল। একটা বারও ভাবলো না ওর বাবার মান সম্মানের কথা? বাবা মাকে কষ্ট দিতে একটা বারও ওর মন কাঁদলো না? কাঁদবে কি করে? ও তো কখনো আমাদেরকে আপনই ভাবেনি। সবসময় ভেবেছে ওই 2 টাকার ছেলেটাকে। ওই ছোট লোকের ছেলে আমার মেয়েটাকে কান পড়া দিয়ে নষ্ট করেছে। মাহিমের মা, আবারও তুমি ওই অপদার্থকে নিজের মেয়ে বলছো? খুব খারাপ হয়ে যাবে। এলাকায় মুখ দেখাতে পারছি না। মাহিন ভাইয়া তখন এসে বলল, আমি আর বাইরে মনে হয় যেতে পারবো না। কেন বাবা, কি হয়েছে তোর? আমার সব বন্ধুরা আমাকে নিয়ে মজা করছে। সবাই বলছে চেয়ারম্যানের মেয়ে পালিয়ে গেছে। এলাকাতে মুখ দেখাতে পারছি না। বন্ধুরা সবাই হাসাহাসি করছে, সবাই বাজে বাজে কথা বলছে। বলছে তোর বোন পালিয়ে যাওয়ার আগে যদি আমার সাথে বিয়ে দিয়ে দিতি তাহলে এই কাজ করতে পারতো না। আরো কত কি নোংরা কথা বলছে, আমি কিছুই বলতে পারছি না। কিছু বলার মুখ নেই আমার। নাফিসের বাবা তখন বলল, তুই তোর কথা বলছিস, একটাবার আমার কথা ভাব। এই এলাকাতে আমার কত মান সম্মান আছে, সব মান সম্মান ধুলোয় মিশে গেছে। মনে হচ্ছে সামনের বছর আমাকে চেয়ার হারাতে হবে, আর আমার জায়গায় অন্য কেউ এসে বসবে। এই মেয়ের জন্য সব কিছু শেষ হয়ে গেছে, পুরো ধ্বংস করে দিয়ে গেছে। বাবা, তুমি একদম চিন্তা করো না। ওই ছেলেকে আর ওকে যদি আমি পাই না, তাহলে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, এই বললাম। আমার মা তখন বলল, হ্যাঁ তাই কর। জান্নাত ব্লগার, এরকম মেয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমার ঘৃণা হচ্ছে ওকে নিজের মেয়ে বলতে। ওর মতো মেয়েকে জন্ম দিয়ে কত বড় পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে করতে হচ্ছে। গহনা টাকা পয়সা সব নিয়ে গেছে, সব। আমি সব খোঁজ খবর লাগিয়েছি, ছেলে কোথায় থাকে সব বের করে ফেলবো। তখন আমার বাবা বলল, চুপ কর তোরা, এইভাবে না। এমনিতে তো মান সম্মান সব শেষ হয়ে গেছেই, আর এগুলো করে কি আরো মান সম্মান শেষ করতে চাস? তোর কি মনে হয় ওই মেয়ে এখানে আসবে? আর ও তো টাকা পয়সা নিয়ে ওই ছোট লোকের সাথে পালিয়েই গেছে। এত বারণ করার পরেও তুই কি ভেবেছিস এখন মার পিট করে আরো মান সম্মান শেষ করতে চাস? তাহলে তুমি বলো বাবা, কি করব? এভাবে তো আর বাঁচা যাচ্ছে না। আমি বাইরে বের হতে পারছি না। আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। ওর জন্য যে আমাকে এভাবে মান সম্মান হানি হতে হবে আমি কখনো ভাবতেও পারিনি। দাঁড়া, অন্য একটা উপায় আছে। কি উপায়? আমার একটা বন্ধু আছে, ও একটা কবিরাজকে চিনে। কবিরাজ দিয়ে কি হবে মাহিনের বাবা? ওরা যেভাবে আমাদের মান সম্মান শেষ করেছে, টাকা পয়সা সব নিয়ে গেছে, আমরাও ঠিক ওদেরকে পাগল বানিয়ে ছাড়বো। এটা কি সম্ভব? সব সম্ভব। ওর মতো মেয়েকে আমি গণাই ধরি না। ও যেদিন আমার মান সম্মানের দাগ লাগিয়ে পালিয়ে গিয়েছিল, সেই দিনই ও মরে গিয়েছিল আমার জীবন থেকে। তাই এখন আমি ওর জীবন শেষ করে দিব। আমার কথায় কি তোমরা একমত? আমরাও একমত। এরকম মেয়ে আমি চাই না। ঠিক বলেছো বাবা, এরকম বোন আমার দরকার নেই। ওর জীবন ধ্বংস করে দিব, ও যেমন আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, আজকে আমি আমার বন্ধুর সাথে সেই কবিরাজের কাছে যাব, আর সেখানে গিয়ে সবকিছু বলে আসব। এতে যত টাকা লাগে আমি দিব। ভাগ্যিস ভালো ব্যাংকে আমাদের কিছু টাকা আছে, নয়তো এখন মানুষের কাছে হাত পাততে হতো। বিকালবেলা বাবা তার বন্ধুকে নিয়ে কবিরাজের বাড়িতে যায়। সে কবিরাজ ছিল অনেক বড় মাপের কবিরাজ। সে ভালো কাজও করত, আবার জিনের দ্বারা খারাপ কাজও করত। কিন্তু সবকিছুর বিনিময়ে টাকা। যে যত টাকা দিবে সে তার পক্ষে কাজ করবে।
আমার বাবা তখন আমার ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাকে ধ্বংস করে দিন, ওর এমন অবস্থা করুন যেন ও হাড়ে হাড়ে টের পায় বাবা মাকে কষ্ট দেওয়ার পরিণাম। এরপর আমার বাবা অনেকগুলো টাকা দেয় সে কবিরাজকে। কবিরাজ তখন বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। এরপর আমার বাবা চলে আসে। এইদিকে সন্ধ্যায় আমি সবার জন্য পেঁয়াজু বানাচ্ছি। নাফিস আজ ভীষণ খুশি, ওর নতুন একটা চাকরি হয়েছে। আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। আমার ননদিনী ময়নাকেও বিয়ে দিব বড় ঘরে। পেছন থেকে আমার শাশুড়ি মা এসে বলল, মা, তোমাকে একটা কথা বলি। জি মা, বলেন। তোমার কি তোমার বাবা মায়ের কথা মনে পড়ছে? আমি বললাম, খুব মনে পড়ে। তখন আমার শাশুড়ি মা বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যখন সব ঠিক হয়ে যাবে তখন আমরা সবাই মিলে তোমার বাবার বাড়িতে যাব। এই কথা শুনে আমি খুব খুশি হয়ে যাই, কিন্তু এটাও জানি যে সবকিছু ঠিক হবে না, কেননা আমি এমন এক কাজ করেছি যে ঠিক হবার নয়। এরপর অনেকগুলো পেঁয়াজু নিয়ে সবাই মিলে একসাথে খেতে খেতে অনেক মজা হাসাহাসি করতে থাকি। পরের দিনই এই বাড়ির কাজ শুরু করা হলো। এই বাড়িটা সুন্দর করে ছাঁটাই করা হবে, আর সবকিছুই হচ্ছিল আমার বাবার টাকা দিয়ে। তাতে আমার কোনো দুঃখ ছিল না, কেননা এই বাড়িতে তো আমিই থাকবো। বিকেলবেলা নাফিস আমাকে নিয়ে ঘুরতে বের হয়। তাদের বাড়ির সামনে ছিল অনেক বড় একটা সর্ষে ক্ষেত। কি যে ভালো লাগছিল! আমি সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলাম, আর নাফিসও আমার পেছন পেছন দৌড়াচ্ছিল। এই ভালো লাগাটা যে কি করে বোঝাবো, বোঝানোর মতো নয়। একটু পরে আমার ননদিনী ময়না দৌড়ে এলো আমাদের কাছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে। আমি বললাম, কি হয়েছে ময়না, এভাবে দৌড়াচ্ছ কেন? ময়না তখন থেমে বলল, ভাইয়া, মায়ের কি যেন হয়েছে, তাড়াতাড়ি চলো। এই কথা শুনে আমি এবং নাফিস যেন অবাক, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা দৌড়ে গেলাম বাড়িতে। গিয়ে দেখি আমার শাশুড়ি মা বিছানায় শুয়ে আছে এবং তার মুখ থেকে গ্যাজলা বের হচ্ছে, কালো কালো গ্যাজলা। আমি আসলে কখনো এরকমটা দেখিনি। আমার শাশুড়ি মা তখন আমার পেছনে তাকিয়ে কি যেন একটা ইশারা করছিল আর খুব ভয় পাচ্ছিল। আমি তখন আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আপনার কি হয়েছে? নাফিস আর সময় নষ্ট করলো না, শাশুড়ি মাকে ভ্যানে চড়িয়ে রওনা দিলাম গ্রামেরই হাসপাতালে। রাস্তায় যেতে যেতে আমার শাশুড়ি মা ইন্তেকাল করেন। আমার কোলে শুয়েই আমার শাশুড়ি মা এই দুনিয়া ত্যাগ করলেন। আমাদের এই সুন্দর মুহূর্তে আমার শাশুড়ি মা চলে গেলেন, আমি যেন পাথর হয়ে গেলাম। সেই সাথে নাফিস আর ময়না, তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু আমার চোখ দিয়ে যেন এক ফোঁটা পানিও বের হচ্ছে না। আমি শুধু আমার শাশুড়ি মায়ের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে আছি। মুখে কালো গ্যাজলা দিয়ে ভরে গেছে। আমি আমার ওড়না দিয়ে শাশুড়ির মুখটা পরিষ্কার করে দিলাম। এরপর গ্রামে জানাজা হলো আমার শাশুড়ি মায়ের, সেই সাথে তাকে দাফন করা হলো। শাশুড়ি মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব এলো আমার হাতে। আমি তখন ভালো মতো রান্নাও পারি না, লাকড়ি চুলা কিভাবে জ্বালাতে হয় সেটাও জানি না। নাফিস, ময়না খুব ভেঙে পড়েছিল। তারা সবাই মিলে অনেক স্বপ্ন দেখেছিলাম, অথচ আমার শাশুড়ি মায়ের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মনে হচ্ছিল যেন মাথার উপর থেকে ছাদ চলে গেছে। নাফিস তার মাকে হারিয়ে খুব ভেঙে পড়ে, এতটাই ভেঙে পড়েছিল যে খাওয়া দাওয়া সবকিছু অফ করে দিয়েছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করি, আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সংসারে যাবতীয় কাজে ময়না আমাকে সাহায্য করত, বলতে গেলে ওই সব কাজ করে দিত। তবুও যেহেতু সংসারটা আমার হাতে, তাই আমাকে তো করতে হবে। আমি আর ময়না মিলে পুরো সংসারটা সামলাতাম। ওইদিকে নাফিসও ওর কাজে মনোযোগ দেয়। এখন শুধুমাত্র আমাদের 3 জনের সংসার, আমি, নাফিস আর ময়না। নাফিস সকালে কাজে যেত, আসতো রাতে। সারাদিন আমি আর ময়না একাই থাকতাম। 2 জন বান্ধবীর মতো গল্প করে দিন পার করতাম। একদিন সকালবেলা হঠাৎ করেই আমার প্রচণ্ড বমি হয়, সেই সাথে মাথা ঘুরিয়ে পড়ে যাই। নাফিস সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানালো আমি মা হতে চলেছি। এই সময় এত বড় একটা খুশির সংবাদ আমাদের পুরো পরিবারটাকে যেন আরো আনন্দিত করে তুলল। ময়না তখন আমার অনেক যত্ন করত, এতটাই যত্ন করত যে আমাকে কোনো কাজই করতে দিত না, হাত পা টিপে দিত। আমি ওকে বলতাম, পাগলি, তুই যে আমার জন্য তোর হাত পা নষ্ট করছিস কাজ করে করে, তোর সংসার হলে তখন তুই কি করবি? ও তখন বলতো, যখন সংসার হবে তখন দেখা যাবে। ওর জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসতো, কিন্তু ও বিয়ে করতে চাইতো না। আমাকে আর নাফিসকে ছেড়ে নাকি ও থাকতে পারবে না। আমিও ভাবলাম ও যখন বিয়ে করতে চাইবে তখনই ওকে বিয়ে দিব। গর্ভাবস্থায় আমার যখন 4 মাস চলছে, তখন আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম একটা কালো ছায়া, মানুষের মতোই লম্বা, সে আমাকে তাড়া করে বেড়াচ্ছে।
আমি একটা অন্ধকার ঘরে ঘুরপাক খাচ্ছি। সে আমাকে সারাক্ষণ তাড়া করছে। স্বপ্ন দেখে ভয়ে থরথর করে ঘুম থেকে উঠতাম। তখন নাফিস আমাকে সামলে নিত। ও বলতো এই অবস্থায় এরকমটা হওয়াই স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে এই স্বপ্নগুলো যেন আমি প্রতিনিয়ত দেখতে লাগলাম। একটা কালো ছায়া সারাক্ষণ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি হাজার চেষ্টা করেও সেই ছায়া থেকে বের হতে পারছি না। আমি যেন তার হাতের মুঠোয় বন্দী। একদিন সন্ধ্যায় ময়নাকে বললাম, ময়না, আমার একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তখন ময়না রান্নাঘরে যায় মুড়ি মাখানোর জন্য। ও যাওয়ার 5 সেকেন্ড পর ময়না একটা ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে। ওর মুখে ছিল এক রাগ আর ভয়ানক হাসি। ও আমার দিকে তাকিয়ে বলল, একদিন তোর এই পেট কেটে বাচ্চাটাকেও নিয়ে যাব, যেভাবে তোর শাশুড়িকে নিয়ে গিয়েছি। ওর এই কথা শুনে ভয়ে আমার চোখ বেরিয়ে যাবে এমন অবস্থা। ও তখন শয়তানের মতো হাসছিল। আমি তখন বললাম, ময়না, তুই এগুলো কি বলছিস? চোখের পলক ফেলতেই দেখলাম সেখানে কেউ নেই। আমি একটা চিৎকার দিই। চিৎকার দেওয়ার সাথে সাথে ময়না রান্নাঘর থেকে দৌড়ে আসে ঘরে। ভাবি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি তখন অনেকটাই অস্থির হয়ে গিয়েছিলাম। ময়না তখন আমার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। আমাকে একটু শান্ত করার জন্য পানি খাইয়ে দিল। আর বলতে লাগলো, কি হয়েছে ভাবি, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমি তখন ওর চোখে মুখে তাকিয়েছিলাম। না, নেই। আগে যে রূপটা দেখেছি এখন আর সেই রূপটা নেই। ও এখন স্বাভাবিক। আমি তখন গলার ঢোক গিলে বললাম, না, কিছু হয়নি। আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। এরপর ময়না আমাকে স্বাভাবিক করে ও আবারও রান্নাঘরে যায়। আমি তখন ভাবতে লাগলাম, এটা আমি কি দেখলাম? আর ময়না রূপ নিয়ে কে আসলো আমার সামনে? সে কালো ছায়াটা, যাকে আমি প্রত্যেক দিন স্বপ্নে দেখি। আর ও কি বলছিল, আমার পেট কেটে বাচ্চাটাকেও নিয়ে যাবে, যেভাবে আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিল। মানে, তার মানে আমার শাশুড়ির কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি? আমার শাশুড়িকে কি তাহলে ওই ছায়াটা মেরে ফেলেছে? ভয়ে ঘামতে লাগলাম। অপেক্ষা করতে লাগলাম নাফিস কখন আসবে। আমি তখন আর আমার ননদিনীকে কিছু বলিনি। ও যদি ভয় পায় তাই ভেবেছিলাম দুজনকে একসাথে করে বলবো। রাতে নাফিস আসলো। খাবার খেতে খেতে নাফিসকে বললাম, আমি না কয়েকটা দিন ধরেই দেখছি, খুব অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখছি জানো। দেখছি একটা কালো ছায়া আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। আমি না পারছি তার থেকে মুক্তি পেতে। একটা গোল বৃত্তের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছি। আর সন্ধ্যায় তো যা দেখলাম তা দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাব এমন অবস্থা। কিরে ময়না, তোর মনে আছে তো আমি ভয়ে চিৎকার করেছিলাম? হ্যাঁ ভাবি, আমার মনে আছে। আসলে কি হয়েছিল তোমার সাথে? তুমি যে বললে বাজে স্বপ্ন দেখেছো। না রে পাগলি, আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি। তুই যাওয়ার 5 সেকেন্ড পর আবারও তুই ফিরে এলি ঘরে। তোর হাতে ছিল একটা ছুরি, মুখে এক ভয়ঙ্কর হাসি। তুই হাসতে হাসতে ছুরি আমার দিকে তাক করে বললি, পেট কেটে তোর বাচ্চাটাকেও নিয়ে যাব, যেভাবে তোর শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম। এটা দেখে আমি ভয়ে চিৎকার দিই। আর তখন তুই রান্নাঘর থেকে দৌড়ে আসিস। তিথি, তোমার কি মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? তুমি গ্রামের শিক্ষিত মেয়ে হয়ে এইসব কথা বলছো? হ্যাঁ, এগুলো তো আমাদের গ্রামের মানুষরা বলে। বিশ্বাস করো নাফিস, আমি একটাও মিথ্যে কথা বলছি না, সব সত্যি বলছি। আসলে আমার সাথে যা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমাদের সাথে হয় তাহলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখবো। কিন্তু ডাক্তার বলেছে না এই সময়টাতে তোমাকে একটু বেশি চিন্তামুক্ত থাকতে। তাহলে দুশ্চিন্তা করো না। হয়তো বাজে স্বপ্ন দেখার কারণে তুমি এসব নিয়েই ভাবছো। ময়না তখন বলল, ভাইয়া, ভাবি যেহেতু বলছে বিষয়টা নিয়ে একবার ভেবে দেখলে কেমন হয়? আরে তুইও ওর সাথে শুরু করে দিয়েছিস। তোরা হচ্ছিস ভিতুর ডিম। একটা স্বপ্ন দেখে সেটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করিস। এগুলো কিছু হয় না। আমি গ্রামের ছেলে, আজ পর্যন্ত এগুলো কিছু দেখিনি। তাহলে কি জন্য বিশ্বাস করবো বল? যেদিন আমি নিজের চোখে দেখবো সেই দিন বিশ্বাস করব। এরপর নাফিস চাপকলে চলে যায় হাত ধোয়ার জন্য। চাপকলে হাত ধোয়ার সময় নাফিস শব্দ পায় কেউ নূপুর পরে তার সামনে দিয়ে হেঁটে গেল। নাফিস তখন মাথা ঘুরিয়ে দেখে সাদা শাড়ি পরা কেউ একজন ওইদিকে মুখ করে নূপুর পায়ে দিয়ে হেঁটে হেঁটে নাফিসদের বাথরুমের দিকে যাচ্ছে। নাফিস তখন ভাবতে থাকে, এটা আবার কে? নাফিস তখন হাত ধুয়ে সেই সাদা শাড়ি পরিহিতা মহিলার পেছন পেছন যেতে থাকে। নাফিস তখন লক্ষ্য করে ওদের বাথরুমের পেছন দিক দিয়ে সেই সাদা শাড়ি পরা মহিলাটা যে উধাও হয়ে গেল। নাফিস তখন পুরো বাথরুমের কিনারে সব জায়গায় দেখে, কিন্তু সেই মহিলা কোথাও নেই। নাফিস তখন ভাবতে থাকে ওর সাথে হয়তো কেউ মজা করছে।
ওই যে আমরা বলেছিলাম না ভয়ের কথা, ওকে বিশ্বাস করানোর জন্য হয়তোবা ওর সাথে মজা করছি। নাফিস তখন দৌড়ে আসে ঘরের ভেতর। ভেবেছিল ময়না হয়তো এরকমটা করেছে, কিন্তু নাফিস ঘরে এসে দেখে ময়না আর আমি এখনো কথা বলছি। নাফিস এই বিষয়টা আমাদেরকে জানায় না। তো যাই হোক, সকালবেলা নাফিস কাজে চলে যায়। আমি তখন ময়নাকে বলি, আচ্ছা ময়না, কতদিন ধরেই তো একই স্বপ্ন দেখছি, এটার কি কোনো ব্যাখ্যা আছে? আর এরকমটা হওয়ার কারণ কি? মানলাম গর্ভ অবস্থায় এরকমটা হয়, তাই বলে প্রত্যেক দিন একই স্বপ্ন? আমার না খুব ভয় করে জানো। এক কাজ করলে কেমন হয় রে, সামনের মসজিদের ইমাম সাহেবকে ডেকে যদি বাড়িটা বন্ধ করে এমনকি আমার কি সমস্যা হয়েছে সে তো বলে দিতে পারে। ঠিক বলেছো ভাবি, কিন্তু ভাইয়া এটা কখনোই মেনে নিবে না। তোর ভাইয়া জানবে কি করে? ঠিক বলেছো, কিন্তু ভাইয়াকে যদি ইমাম সাহেব বলে দেয়? আরে বোকা, বলবে না, আমরা বলে দিব বলতে না। দেখ, এভাবে বাঁচা যায় না। আমি সারাক্ষণ ভয়ে থাকি, মনে হয় কেউ আমাকে সারাক্ষণ নজরে রাখছে। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। এরপর ময়না ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে বাড়িতে। ইমাম সাহেব তখন বাড়িতে ঢোকার আগেই বলে, আস্তাগফিরুল্লাহ, এটা একটা জাহান্নামের বাড়ি। এই বাড়িতে আমি প্রবেশ করতে পারবো না। এই বাড়িতে অনেক খারাপ জিনিস আছে, আমি এখানে প্রবেশ করতে পারবো না, আমার ক্ষতি হবে। এই বলে তিনি বাড়িতে না ঢুকেই বাড়ি থেকে বের হয়ে গেলেন। ইমাম সাহেবের কথা শুনে আমি আর ময়না তো ভয়ে থরথর করে কাঁপছি। কি বলে গেল সে হয়তো সব জেনে গেছে। আমি তখন আর সময় নষ্ট করলাম না, ময়নাকে নিয়ে সেই ইমাম সাহেবের কাছে যাই। তখন ইমাম সাহেব বলে, আমি আভাস পেয়েছি, আপনাদের বাড়ির চারপাশে ঘিরে আছে অনেক খারাপ জিন, কিন্তু আগে তো আমি সেখানে কোনো এরকম আভাস পাইনি, হয়তো বা কেউ পাঠিয়েছে। আমি তখন ভয়ে ভয়ে বললাম, কে পাঠাবে? তখন আমি ইমাম সাহেবকে বললাম যে আমার দেখা স্বপ্ন এবং সেই দিনের কথা, ওই যে ময়নার রূপ নিয়ে যে এসেছিল সেই দিনের কথা। ইমাম সাহেব সব শুনে বলে, তোমার শাশুড়ির সাথে কি হয়েছিল সেটা জানতে হবে। তার যে স্বাভাবিক মৃত্যু হয়নি এটা স্বাভাবিক, কিন্তু কেউ কি তাকে মেরে ফেলেছে কিনা সেটাও জানতে হবে। আজ রাত 12টায় আমি আসন পেতে বসবো, কি হয়েছে না হয়েছে সব সমস্যা বের করে আপনাদেরকে জানাবো। এরপর তার থেকে বিদায় নিয়ে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকে মনে হচ্ছে পরিবেশটা কেমন গরম হয়ে আছে। আমি তখন ময়নাকে বললাম, কিরে ময়না, বাইরে তো ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু এই বাড়ির ভেতরে কেমন যেন গরম লাগছে, তাই না? ময়না তখন বলল, সত্যি বলছো, মনে হচ্ছে রোদের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু তখন কোনো রোদ ছিল না। এরপর ময়না আর আমি সব কাজ শেষ করে ফেলি, সন্ধ্যার আগেই সব কাজ শেষ করে ফেলি, যাতে বাহিরে গিয়ে কোনো কাজ না করতে হয়। এমনিতে আমি গর্ভাবস্থায় সন্ধ্যার পর বাহিরে বের হই না, আর ময়না এত ভয় পেয়েছে যে ও বের হতেই পারবে না। সব কাজকর্ম শেষ করে ঘরে বসে আছি, ঠিক ওই মুহূর্তে বাহির থেকে একটা শব্দ আসে। গলাটা ছিল আমার স্বামী নাফিজের। নাফিজ তখন চিৎকার করে বলছে, কিরে ময়না, এই ময়না, বাইরে বের হ। আরে দেখ আমি কি নিয়ে এসেছি। আমি আর ময়না তো অবাক, কি নিয়ে এসেছে, এরকমটা কখনো হয়নি আগে। ও তো সবসময় সকালবেলা বাজার করে, তাহলে কি এনেছে এমন? ময়না তখন চিৎকার করে বলে, দাঁড়াও ভাইয়া, আমি আসছি। এরপর ময়না বাহিরে চলে যায়। ময়না চলে যাওয়ার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে যায়, অথচ ও আর আসে না। আমি তখন চিন্তায় মরে যাচ্ছি, ও কোথায় গেল? এই বাড়ির গেট থেকে এখানে আসতে মাত্র 2 সেকেন্ড লাগে, আর ও নাকি 15 মিনিট ধরে কথা বলছে না। ময়নার কি কিছু হয়েছে? ও কি সত্যি নাফিস ছিল, নাকি নাফিসের রূপ ধরে কেউ এসেছিল? আমি তখন ভয়ে কাঁপতে লাগলাম, ঘরের গেটে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলাম, ময়না, এই ময়না, আরে কথা বলছিস না কেন? নাফিস, তুমি কি এখানে আছো? আমার সাথে মজা করছো না তো তোমরা? দেখো অনেক হয়েছে, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, তোমরা তাড়াতাড়ি ঘরে আসো, নয়তো আমি কিন্তু এই অবস্থায় বাইরে বের হয়ে আসব। কোনো সারা শব্দ নেই, এবার যেন ভয়ে আমার গা কাঁপছে। ময়না, শেষবার বলছি, তুই তো জানিস আমি ভয় পাই, নাফিসেরটা বাদই দিলাম, তুই চলে আয়। শুধু শুধু গেটের বাইরে দুজন দাঁড়িয়ে আমাকে কেন ভয় দেখাচ্ছিস? কোনো সারা শব্দ নেই। আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না, অনেক ভয় করছে। আবার ময়নার জন্য খুব চিন্তা হচ্ছে, এই মেয়েটা তো আমার থেকেও বেশি ভীতু, ওর সাথে কি খারাপ কিছু হয়েছে? আমি টর্চ নিলাম, বাইরে ছিল ঘুটঘুটে অন্ধকার। টর্চের সাহায্যে চারিপাশটা দেখছি। 5 মাসের পেট নিয়ে হাঁটতে হাঁটতে গেটের বাইরে গিয়ে দেখলাম নাফিস, ময়না কেউই নেই, দূর দূরান্তেও কাউকে দেখা যাচ্ছে না। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি তখন ভাবলাম যে আমি বাইরে বের হয়ে ভুল করলাম না তো। আমি তখন আবার ঠিক করলাম যে ঘরের ভেতর ঢুকে যাই। ঘরে যাব, ঠিক ওই মুহূর্তে আমার চোখে পড়লো ময়নাকে। ময়না বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তখন দৌড়ে গেলাম ওর কাছে।
ময়না, ময়না কি হয়েছে তোর? চোখ খুল। ও অচেতন হয়ে পড়ে আছে, ওর মুখে আঁচড়ের দাগ। আমি ভয় পেয়ে গেলাম। এই অবস্থায় ওকে যে নিয়ে আমি ঘরে রাখবো সেই অবস্থাও নেই। আমি তখন চিৎকার করতে লাগলাম, কে আছেন, বাঁচান আমাদের, এখানটায় আসুন, সাহায্য করুন আমাদের। ভাগ্যিস ভালো যে সেখান দিয়ে একটা লোক যাচ্ছিল। সেই লোকটা আমার চিৎকার শুনে আমাদের বাড়ির ভেতরে আসে আর বলে, কি হয়েছে আপা? আমি তখন বললাম, আমার ননদিনী অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু ঘরে শুইয়ে দিবেন, অনেক উপকার হয়। এরপর সেই লোকটা ধরে ধরে ওকে ঘরে নিয়ে শুইয়ে দিল। আমি তখন লোকটাকে অনেক ধন্যবাদ জানাই। লোকটা চলে যাওয়ার পর আমি দেখলাম ময়নার গালে, হাতে, পায়ে অনেক আঁচড়ের দাগ। মনে হচ্ছে ওকে কেউ মেরেছে। আমি তখন ওর চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, সাথে সাথে ওর জ্ঞান ফিরল। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, ময়না রে, কি হয়েছে তোর, সব খুলে বল আমাকে। ময়না তখন কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে। ভাবি, ভাবি, আমি ওকে দেখেছি। কাকে দেখেছিস? তুমি যাকে সবসময় স্বপ্নে দেখো, আমি তাকে দেখেছি। আমাকে খুব মেরেছে, আমাকে বলেছে আমাকে নাকি মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গেলাম। এগুলো কি বলছিস তুই? সত্যি দেখেছিস? ময়না তখন কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যি দেখেছি, দেখো আমার কি অবস্থা করেছে। আমি তখন ভয়ে কাঁদতে লাগলাম আর আল্লাহ আল্লাহ করতে লাগলাম। কিছুক্ষণ পর নাফিস আসলো। নাফিস দেখলো ময়নার অবস্থা খুব খারাপ, হাত পায়ে আঁচড়ের দাগ। নাফিস তখন বলল, ময়না, কি হয়েছে তোর, এই অবস্থা কেন? আমি তখন কাঁদতে শুরু করলাম আর ময়নাও কাঁদছে। জানো এই কাজ কে করেছে? কে করেছে? আমি যাকে স্বপ্ন দেখতাম, যে আমাকে ভয় দেখাতো, সে করেছে। তিথি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? ও হয়তো পড়ে ব্যথা পেয়েছে। কি রে, তুই পড়ে ব্যথা পেলে কি করে? কি নাটক শুরু করেছো তোমরা, আমি বুঝলাম না। মানে আমাকে ভয় দেখানোর জন্য তোমরা কত নিচে নামবে? সেই দিনও আমাকে ভয় দেখানোর জন্য সাদা শাড়ি পরে, নূপুর পরে আমার সামনে দিয়ে হেঁটে গেছো। ভেবেছো আমি ভয় পেয়ে যাব? নাফিস, এগুলো তুমি কি বলছো? কে গিয়েছে তোমার সামনে দিয়ে? তিথি, তুমি আর বোকা সেজো না, তোমাকে আমি চিনি। এটা হয়তো তোমার কাজ, নয়তো ময়নার কাজ। দেখেছিস তো ভাইকে ভয় দেখানোর মজা, এখন আবার এগুলো করছিস। আচ্ছা সত্যি করে বল তো, পড়ে গিয়েছিস নাকি হাত পায়ে রং দিয়েছিস আমাকে ভয় দেখানোর জন্য? ময়না তখন কাঁদতে থাকে আর বলে, কিছুক্ষণ আগে তোমার নাম ধরে আমাকে কেউ ডেকেছিল। আমি ভেবেছিলাম তুমি এসেছো। তুমি ঘরে আসছিলে না, কিন্তু বাহির থেকে ডাকছিলে। আমি তখন দৌড়ে গিয়ে দেখলাম তোমার মতো একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম ওটা তুমি। আমি কাছে গিয়ে বললাম, ভাইয়া তুমি এসেছো? তখনই তুমি ঘুরে এক শয়তানের রূপ ধারণ করলে আর একটা বিড়ালের মতো কিছু একটা হয়ে, যেটা ছিল আকৃতিতে অনেক বড়, আমার সারা শরীরে এমনি আঁচড় কেটে দিলে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আর কোনো কিছু মনে নেই। আমি তখন বললাম, তুমি তো গেটের বাইরে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে পেয়েছি আমাদের বাড়ির ভেতরের বাথরুমের পাশে। আমি জানি না ভাবি, আমি সেখানে কি করে এলাম। আমি তখন বললাম, অনেক হয়েছে নাফিস, তোমার এই বিশ্বাস করা বা না করার জন্য আমরা আমাদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারবো না। ইমাম সাহেব আসবে আজ বাড়িতে, তিনি আমাদেরকে জানাবেন এ বাড়িতে কি সমস্যা হয়েছে আর আমাদের সাথেই বা কি হচ্ছে। নাফিস তখন অবাক হয়ে বলল, ইমাম সাহেব? ও আচ্ছা, তার মানে তোমরা দুজন পাকনামো করে ইমাম সাহেবের কাছে গিয়ে এসব কথা বলেছো? দেখো নাফিস, তুমি বিষয়টা বুঝতে পারছো না আর বোঝার চেষ্টাও করছো না। আমি এত কিছু বুঝতে চাই না। এত বছর ধরে এই বাড়িতে আছি, বড় হয়েছি, কই আজ পর্যন্ত কোনো সমস্যা হলো না তো। এই তোমাকে বিয়ে করে আনার পর থেকে যত সমস্যা লেগে গেছে। তোমাকে বিয়ে করে আনার পর থেকে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আর কি চাও তুমি? এখন তোমার এই নোংরা খেলায় আমার ছোট বোনকেও জড়িয়েছো। তিথি, এইসব বন্ধ করো। তোমার পেটে আমার বাচ্চা, তোমার এসব পাগলামোর কারণে ওর যেন ক্ষতি না হয়। নাফিসের কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও এগুলো কি বলছে? ও এভাবে আমাকে কথাগুলো বলতে পারলো? আমি তখন কাঁদতে কাঁদতে রুমে চলে যাই। ময়না তখন আমার পেছন পেছন গিয়ে বলল, ভাবি, তুমি ভাইয়ার কথায় মন খারাপ করো না। ভাইয়া আমাদের বিষয়টা বুঝতে পারছে না, যে অবস্থা হয়েছে আমাদের, তাও দেখেও ভাইয়ার কেন যেন বিশ্বাস হচ্ছে না। চিন্তা করো না, যখন ভাইয়ার সাথে হবে তখন ভাইয়া বিশ্বাস করবে। কিছুক্ষণ পর ইমাম সাহেবের একটা লোক আমাদের বাড়িতে আসে। ইমাম সাহেবের সেই লোকটাকে দেখে নাফিস বলল, আপনাদের এত বড় সাহস কে দিয়েছে এই বাড়িতে ঢোকার? এই বাড়ির একটা সম্মান আছে। এই বাড়িতে বউ মেয়েরা আছে, চাইলেই পারে না কোনো পরপুরুষ এই বাড়িতে ঢুকতে। বের হয়ে যান এখনই এখান থেকে, আর কখনো আসবেন না। এরপর সেই লোকটা চলে গেল। আমি আর ময়না তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমরা কিছুই করতে পারছি না, আমাদের সাথে এত কিছু হচ্ছে। রাতে ঘুমিয়ে আছি, নাফিস অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। আমি তখন নাফিসকে মানানোর জন্য বললাম, শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। নাফিস তখন ওই পাশে মুখ করে বলছে,
বেশি বাড়াবাড়ি করো না। এ বাড়িতে ইমাম সাহেব যেন না ঢুকে। যদি ঢুকে তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে। নাফিস, তুমি একটা বিষয় নিয়ে এত বেশি কথা বলছো কেন? ইমাম সাহেব ঢুকেছে তো কি হয়েছে? আমরা কি বেপর্দায় ছিলাম, নাকি আমরা গিয়ে তার সাথে কথা বলেছি? কিছুই তো বলিনি। তাহলে তুমি আমাকে নিয়ে কেন এই নোংরা চিন্তা করছো? নাফিসের কণ্ঠস্বর যেন ভারী হয়ে গেল। তখন ও বলল, বেশি বাড়াবাড়ি করিস না। মরণ খেলা খেলবি? তোর শাশুড়ি ওই বুড়িটাকে তো আগেই মেরেছি। ওই বুড়িটা প্রচুর বাড়াবাড়ি শুরু করেছিল। তোর জন্য তাবিজ আনতে গিয়েছিল। তাবিজ আনার পথেই ওকে ওপরে পাঠিয়ে দিয়েছি। এখনো তোকে কিছু করতে পারছি না কেন জানিস? কারণ তোর ওই পেটের বাচ্চাটা, ওই বাচ্চাটা খেতে যে কি মজা হবে না। আগে বাচ্চাটাকে খাবো, তারপর তোকে মারবো, তারপর তোর স্বামীকে, আর এরপর তোর ননদিনীকে। এই বলে হাসতে লাগলো জোরে জোরে। আমি ভয়ে এক চিৎকার দেই। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার ননদিনী ময়না চলে আসে। ভাবি, কি হয়েছে তোমার? নাফিস তখন এইদিকে মুখ করে বলে, আজব তো, কি হলো তোমার? এখন কি একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি আমাকে? আমি তখন নাফিসকে দেখে ভয় পাচ্ছিলাম, আর ময়নাকে বললাম, জানো ময়না, ও নাফিস না, ও ওই শয়তানটা। ময়না বলল, কি বলছো ভাবি? আমার ভাইয়াকে এসব কি বলছো তুমি? নাফিস তখন বলল, তো তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, বাজে স্বপ্ন দেখে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চুপ করে ঘুমিয়ে পড়ো বলছি। আমি তখন ময়নাকে বলি, আমার সম্ভব নয় ঘরে থাকা। আমি আজকে তোমার সাথে ঘুমাবো। এরপর ময়নার সাথে এক বিছানায় ঘুমাই। এরপর ময়নাকে রাতে আমি সব ঘটনা খুলে বলি আস্তে আস্তে। ময়না সব শুনে খুব ভয় পায় আর আমাকে বলে, ভাইয়ার উপর মনে হয় জিনের আসর করেছে। চলো আমরা আর সময় নষ্ট না করে সেই ইমাম সাহেবের কাছে যাই। তার কাছে গেলে জানতে পারবো আসল কাহিনী কি হয়েছে। আমি তখন বললাম, কালকে নাফিস চলে যাওয়ার পরই যাব। পরের দিন সকালবেলা নাফিস ঘুম থেকে উঠে বলল, আজ আমি আর কাজে যাব না। আজ সারাদিন বাসায় থাকবো। আমি আর ময়না তখন একে অপরের দিকে যাওয়াচাওয়ি করছি। বাসায় থাকবে? তাহলে তো ইমাম সাহেবের কাছে যাওয়া হবে না, আর তার থেকে জানাও হবে না আসল সমস্যাটা কোথায়। ময়না তখন আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিল। আমি যেন পেট ব্যথার নাটক করি। ও তখন আমাদের পাড়া প্রতিবেশী এক মহিলাকে ডাকতে যাবে, মানে ডাকতে যাওয়ার নাম করে সে ইমাম সাহেবের কাছে যাবে, তার থেকে সবকিছু জেনে আসবে। আমি তখন পেট ব্যথার নাটক শুরু করলাম। ময়না তখন বলল, ভাবি তুমি একটু কষ্ট করো, আমি এক্ষুনি খালাকে ডেকে আনছি। নাফিস তখন চিৎকার করে বলল, খালা মানে? কিসের খালা? কোথাও যাওয়া হবে না। এই বাড়ি থেকে এক পাও বের করবি না। যদি বের করেছিস তাহলে তোর লাশ বের হবে। ময়না তখন ভয় পেয়ে যায় আর ভয় ভয় বলে, ভাইয়া তোমার কি হয়েছে? ভাবির কষ্ট হচ্ছে, দেখতে পারছো না? আর আমি তো খালাকে ডাকতে যাচ্ছি। তুমি তো জানো সে একটু পেটে তেল মালিশ করে দিলে ভালো হয়ে যাবে ভাবির পেট। আমাকে জ্ঞান দিস না। তুই কি ভেবেছিস আমি তোদের দুজনের চাল কিছু বুঝি না? আমাকে বোকা বানিয়ে সেই ইমামের কাছে যাবি? ইমামের কাছে গিয়ে আমার বিষয়ে সবকিছু জেনে আসবি? এত সোজা? আমি তখন বললাম, কি উল্টাপাল্টা কথা বলছো? আমার মনে হচ্ছে তোমার মাথা নিজেরই খারাপ হয়ে গেছে। ময়না ইমাম সাহেবের কাছে কেন যাবে? ও তো খালাকে ডাকতে গিয়েছিল। নাফিস তখন বলল, তোর না পেট ব্যথা ছিল, তাহলে এখন কিভাবে কথা বলছিস? আমি আর ময়না ধরা খেয়ে যাই। আমরা আর কিছুই বলতে পারি না। আমি আর ময়না বুঝতে পেরেছিলাম যে নাফিসের উপর সেই শয়তানটা ভর করেছে, যার কারণে নাফিস সারাক্ষণ আমাদের নজরে রাখছে। বিকেলের দিকে আমি ঘরে একটু ঘুমিয়ে পড়ি। কেন যে এত ঘুম আসছিল আমি ঠিক নিজেও বলতে পারবো না। হয়তোবা কাল রাতে একটু ঘুম হয়নি তাই। হঠাৎই আমি শুনতে পাই কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, সবার প্রথমে তোকেই মেরে ফেলতাম, কিন্তু তোর এই রূপ, তোর এই তীক্ষ্ণ নজর আমাকে মোহিত করেছে। তাই তোকে আমি মারবো না, তোকে আমি আমার সাথে করে নিয়ে যাব। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম নাফিস একদম আমার কাছে এসে এগুলো বলছে। ওর চোখে যেন আগুন জ্বলছে। আমি ভয়ে চিৎকার দেই, নাফিসকে ধাক্কা দেই। সাথে সাথে ময়না চলে আসে এই ঘরে। ভাবি, ঠিক আছো তুমি? আমি তখন নাফিসের দিকে আঙ্গুল তুলে বললাম, ও নাফিস না, ও ওই জিনটা যে আমার শাশুড়িকে মেরে ফেলেছে, এখন আমাকেও মারতে চায়। ময়না তখন বলল, আমার রুমে আসো। নাফিস আর কিছুই বলল না, বিছানার উপর বসে হাসছে পাগলের মতো। কি শয়তানি হাসি! এমন রূপ এর আগে কখনো দেখিনি। আমি ময়নাকে সবকিছু খুলে বললাম। ময়না তখন বলল, এভাবে চললে তো আমরা দুজনেই একটা সময় মরে যাব। হয় তুমি মরে যাবে, না হয় আমি মরে যাব। আর তোমার পেটে থাকা বাচ্চা, তার কি হবে? এর চাইতে ভালো হয় আমাদের দুজনের একজনকে ইমাম সাহেবের কাছে যেতে হবে।
আজ রাতে একটা কাজ করি, ভাইয়া যখন ঘুমিয়ে থাকবে ঠিক তখনই আমরা দুজন মিলে ভাইয়ার হাত পা বিছানার সাথে বেঁধে ফেলবো। তাহলে ভাইয়া আর আমাদেরকে আটকাতে পারবে না। ঠিক বলেছিস। সেই সাথে তুই আর আমি আমাদের গা বন্ধ করে রাখবো, যাতে সেই জিনটা আমাদের উপর ভর না করতে পারে। ঠিক আছে। এরপর আমরা দুজন অপেক্ষা করতে থাকি নাফিস কখন ঘুমাবে। কিছুক্ষণ পর নাফিস ঘুমিয়ে যায়। আমি আর ময়না পা টিপে টিপে ওই রুমে গিয়ে দেখলাম নাফিস ঘুমিয়ে আছে। সেই সময় আর সময় নষ্ট না করে আমি আর ময়না মিলে নাফিসের হাত পা বেঁধে ফেলি খাটের সাথে। নাফিস অনেক ছুটোছুটি করছিল, ওর সাথে এত শক্তি কোত্থেকে আসলো আসলে আমি জানি না। আমিও আমার শক্তি দিয়ে যতটুকু পেরেছি অনেক কষ্ট করে ওকে বেঁধেছি। এরপর ময়না আর আমি দ্রুত সেই বাড়ি থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা দৌড়াতে দৌড়াতে সেই ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব আমাদেরকে এই অবস্থায় দেখে বলল, আপনারা এত রাতে? ভালোই হয়েছে এসেছেন, আমি তো লোক পাঠিয়েছিলাম। এরপর ময়না আর আমি কাঁদতে কাঁদতে সবকিছু বলি তাকে। সেই ইমাম সাহেব আমাদেরকে যা জানালো তা শুনে যেন আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ইমাম সাহেব বলল, সেই রাতে আমি আসন পেতে বসেছিলাম। আমার পালিত জিন দ্বারা খবর নিয়ে দেখেছি আপনাদের বাড়িতে মোটমাট 7টি খারাপ জিন আছে। একজন হচ্ছে সর্দার, বাকি 6 জন তার গোলাম। সেই সর্দার এখন আপনার স্বামীর উপর ভর করে আছে। সে মূলত আপনাকে পছন্দ করে ফেলেছে, যার কারণে আপনার ক্ষতি করছে না। কিন্তু এটা মনে রাখবেন যে সে আপনার স্বামী এবং আপনার ননদিনী বাচ্চা সবার ক্ষতি করবে। এই শয়তান জিন এমনি এমনি আসেনি, তাদেরকে পাঠানো হয়েছে, আর সেটাও করেছে আপনার রক্তের কেউ। আমি তখন বললাম, আমার রক্তের কেউ মানে কে হতে পারে? তখন সেই ইমাম সাহেব বলল, আপনার বাবা মা ভাই, মূলত তারা 3 জন মিলে আপনার উপর কালো জাদু করেছে, তাও এক ভয়ঙ্কর তান্ত্রিক থেকে। এই কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মা বাবা ভাই এতটা নিচে নেমে গেছে যে আমার সাথে এই জঘন্য খেলা খেলছে। একটাবারও ভাবলো না আমার এই অবস্থায় আমি কিভাবে এগুলো সহ্য করব। ইমাম সাহেব আরো বলেন যে আমার শাশুড়িকেও সেই শয়তান জিনটাই মেরে ফেলেছে। আমার শাশুড়িও মূলত আপনার মতোই স্বপ্ন দেখছিলেন, তাই তিনি একটি শরীর বন্ধের তাবিজ আনতে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার পথেই হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। মানে সেই শয়তান জিনটা আপনার শাশুড়ির কলিজা মুচড়ে ধরে। আপনার শাশুড়ি আর সহ্য করতে না পেরে বাসায় চলে আসে। ভেবেছিল গ্যাস্ট্রিকের ব্যথা, সে এসে পানি খায়, কিন্তু ততক্ষণে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কলিজা গলে তার মুখ দিয়ে কালো গ্যাজলা বের হচ্ছিল। এরপর সে মারা যায়। সেই জিন সর্দারকে পাঠানো হয়েছে আপনাকে ধ্বংস করার জন্য, এই পুরো পরিবারকে ধ্বংস করার জন্য। আপনি আপনার বাবা মায়ের যে ক্ষতি করেছেন, তাদের মান সম্মান শেষ করেছেন, সেই সাথে টাকা পয়সা গহনা সব নিয়ে এসেছেন, যার কারণে তারা খুবই ক্ষেপে আছে আপনার উপর। তারা এখন আর আপনাকে মেয়ে হিসেবে গণ্য করে না, তাই হিংসায় রাগে ক্ষোভে তারা এই কাজটি করেছে আপনার উপর। আমি তখন কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে বললাম, এই কালো জাদু কাটানোর কি কোনো উপায় আছে? ইমাম সাহেব বলল, আছে, সবকিছুরই সমাধান আছে, তবে এটা আমি পারবো না। আমি একজন হুজুরের ঠিকানা দিচ্ছি, সে হয়তো পারবে, কিন্তু তার বাড়ি অনেক দূরে। আপনি কি এই অবস্থায় যেতে পারবেন? আমি তখন ভাবলাম আর বললাম, যেভাবেই হোক আমাকে যেতেই হবে। আমি ইমাম সাহেবকে বললাম, আচ্ছা আমার স্বামী কি সুস্থ হবে না? সে কি আগের মতো হবে না, নাকি সবসময় সেই জিনটা আমার স্বামীকে ভর করে থাকবে? ইমাম সাহেব তখন বলল, আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা ওর হাতে বেঁধে দিবেন। যদি বাঁধতে পারেন তাহলে তো ভালোই, সেই জিনটা আর আপনার স্বামীর ভেতর প্রবেশ করতে পারবে না। আমি তখন সেই তাবিজটা হাতে নিয়ে নিই। এরপর ময়নাকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরি। ঘুটঘুটে অন্ধকার, চারিদিক থেকে কেমন ভয়ঙ্কর শব্দ আসছে, সবাই হি হি করে হাসছে, আবার কেউ কাঁদছে। আমি বাড়ির ভেতর প্রবেশ করলাম, দেখি উঠোনে নাফিস দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, নাফিস? নাফিস তখন ঘুরে দাঁড়ালো, আমার দিকে তাকালো, মুখে এক হাসি। আমাকে হাসতে হাসতে বলল, ওই ইমামের কাছে গিয়েছিলি? সবটা জেনে এসেছিস? ও আমার কিছু করতে পারবে বলে তোর মনে হয়? তোর শাশুড়ি যেভাবে কলিজা চিপড়ে মেরেছিলাম, ওই ইমামকেও সেইভাবেই মারবো। এরপর 1 পা 2 পা করে সে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমরা পিছিয়ে যাচ্ছিলাম। সো তিথি গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে তিথি গল্পের শেষ খণ্ডে। সো সবাই ভালো থেকো, দেখা হবে। আল্লাহ হাফিজ।